বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ভেবেছিলেন বাংলাদেশের মানুষকে ধাপ্পা দিয়ে টুপি পরিয়ে বছরের পর বছর ক্ষমতায় বসে থাকবেন, তিনি থাকবেন আর তার এই উপদেষ্টা চেলা চামুন্ডাগুলো। কিন্তু বুঝতে পারেননি যে ইতিহাস ফিরে ফিরে আসে। আর তার কারণ তার মাথায় ছিল আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের হাত, এবং পাশাপাশি বিভিন্ন জঙ্গি সংগঠনকে সাথে নিয়ে বাংলাদেশে হিংসা অরাজকতা সৃষ্টি করে বছরের পর বছর ক্ষমতা ভোগ করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু এবার কিন্তু পাল্টা অ্যাকশন শুরু হয়ে গেল। আর অ্যাকশনটা শুরু করলো কে? আমরা জানি কয়েকদিন আগে বৈঠক হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই বৈঠকের পরেই রীতিমতো প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প বলে দেয় বাংলাদেশের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীকেই দিয়েছেন। আর নরেন্দ্র মোদী তারপরেই কিন্তু অ্যাকশন শুরু করে দিলেন। কী অ্যাকশন? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। মোহাম্মদ ইউনূস তিনি একদিকে যেমন তার গ্রামীণ ব্যাংক খুলে বাংলাদেশের মানুষকে বিপুল পরিমাণ ইন্টারেস্ট নিয়ে টাকার লোন দিয়েছেন, সুতরাং তার নাম কিন্তু সুদখোর হিসেবে বাংলাদেশে প্রচারিত হয়েই গেছে। এবং পাশাপাশি আমরা জানি তিনি 600 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছেন, তার একটা অভিযোগ রয়েছে এবং তা কিন্তু আদালতে বিচারাধীন। এবং এরপরে আমরা জানি যে বাংলাদেশের রিজার্ভ ব্যাংক যে বাংলাদেশে ব্রিজ তৈরির জন্য আর্থিক অনুমোদন দিয়েছিল, তাও কিন্তু বাতিল করার মোহাম্মদ ইউনূস। এবং তারপরে তিনি অর্থাৎ তার বিরুদ্ধে যে 600 কোটি ট্যাক্স ফাঁকির যে মামলা চলছিল, সেই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য বিভিন্ন জঙ্গি সংগঠন আমেরিকার সরকারের মদতে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় বসেছেন। ভেবেছিলেন বছরের পর বছর থাকবেন, কিন্তু এরপরেই দেখা গেল ভারত সরকার যেখানে প্রথম দিকে চুপচাপ থাকলেও পরবর্তীতে কিন্তু নানান মন্তব্য বিবৃতি দিয়েছেন, কিন্তু এবার কিন্তু ভারত অ্যাকশনে নেমে গেল। অ্যাকশনটা কি? কয়েকদিন আগে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হন, এবং তারপরেই প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প বলে দেন বাংলাদেশের ব্যাপারে যাবতীয় যা সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত নেবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এরপরেই দেখা গেল আদানি গোষ্ঠী, অর্থাৎ যে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে, সেই আদানি গোষ্ঠী কিন্তু প্রায় 5,500 কোটি টাকা বকেয়া রয়েছে বাংলাদেশে। এবং এরপরেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সামনেই গরমকাল চলে আসছে, তার আগেই মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয় যে আদানি গোষ্ঠী যেন আবার আগের মতোই পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করে। কিন্তু এরপরেই কিন্তু দেখা গেল আদানি গোষ্ঠী স্পষ্ট করে দিয়েছে, অর্থাৎ বকেয়া যে 5,500 কোটি টাকা বকেয়া রয়েছে, সেই টাকা না দিলে কোনো রকম অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করবে না আদানি গোষ্ঠী। ফলে বিড়ম্বনা বাড়ছে। তার কারণ আদানি গোষ্ঠীর সঙ্গে তৎকালীন বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার চুক্তি ছিল 25 বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী। তার ফলে বিদ্যুৎও কিন্তু চলছিল। কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকার, অর্থাৎ অপদার্থ মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে বাংলাদেশের কোষাগারকে নষ্ট করে ফেলেছেন, যার ফলে কিন্তু এই বিপুল পরিমাণ ঋণের বোঝা মেটানোর কিন্তু ক্ষমতা সরকার নেই। আর যার ফলে কিন্তু বলা যায় যে কোষাগারে যা ছিল তা কেবলমাত্র ব্যবহার করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, ব্যবহার করছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য, ব্যবহার করছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করার পরে। এবং এরপরেই আমরা দেখেছি কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘ থেকে কিন্তু তীব্র সমালোচনা করা হয়, এবং সেইখানেই দাঁড়িয়ে এই মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের উপর রীতিমতো রাশ টেনে ধরে। অর্থাৎ গণমাধ্যমকে এই তথ্য কিন্তু ছাপতে বারণ করে দেওয়া হয়, এবং সেখানে যে ছাপা হয় যে জুলাই মাসে, অর্থাৎ যখন শেখ হাসিনা সরকারে ছিলেন, সেখানে যে পুলিশের উপর অর্থাৎ ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনা, তা কিন্তু গণমাধ্যমে প্রচার করা হয় ফলাও করে। এবং এরপরে আমরা দেখলাম একটি আয়নাঘর আবিষ্কার করলেন মোহাম্মদ ইউনূস, এবং সেটাও যে পরিকল্পনাবিহীন, অর্থাৎ বলা যায় একটা নাবালকের মতো রাজনৈতিক প্রক্রিয়া, তা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছে। কারণ এই আয়নাঘরে সেরকম কোনো তথ্য, অর্থাৎ বলা চলে সেখানে রাখা হয়েছে স্টিলের চেয়ারে রেখে যে কাউকে ইলেকট্রিক শক দেওয়া হয়, কিন্তু সঙ্গে সঙ্গেই ইলেকট্রিকে ঝলসে যাবেন, এবং তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন। ফলে সেখানে কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকার যেখানে ভেবেছিলেন যে গণমাধ্যমকে দিয়ে প্রচার করবেন, কিন্তু এই প্রশ্ন উঠে আসার সেখান থেকে কিন্তু পিছিয়ে এসছেন। এবং যেখানে তিনি বলছেন প্রায় 700-800 আয়নাঘর রয়েছে, সেখানে বাংলাদেশে কেবলমাত্র একটি আবিষ্কার করতে পেরেছেন। সুতরাং একদিকে মানুষ বুঝতে পেরেছেন এই মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা সরকারকে কালিমামুক্ত করার জন্যই কিন্তু কেবলমাত্র সরকারি কোষাগারের টাকা ব্যয় করে চলেছেন, যার ফলে গত 15 বছর, যেখানে শেখ হাসিনা প্রায় 16 বছর ক্ষমতায় ছিলেন,
যে আন্দোলনটা হয়নি সেই 6 মাসে তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু আন্দোলন হয়ে গেছে, এবং প্রত্যেকটি আন্দোলন বলা যেতে পারে হিংসাত্মক আন্দোলন। ফলে একদিকে যেমন দেশের অভ্যন্তরে মোহাম্মদ ইউনূসের চাপ বাড়ছে, ঠিক সেখানে চাপ বাড়ছে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে, রাষ্ট্রসংঘের সমালোচনা করেছে, এবং এইখানে দাঁড়িয়ে ভারত কিন্তু বলা চলে কড়া অবস্থানটা নিল। অর্থাৎ নরেন্দ্র মোদীর এই দায়িত্ব বা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেই আদানি গোষ্ঠীর এই যে চাপ সৃষ্টি মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আগামী দিনে বলা যেতে পারে এই মোহাম্মদ ইউনূস সরকার যদি আদানি গোষ্ঠীর তাদের বকেয়া না মেটায়, তাহলে হয়তো বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছাবে না সঠিক পরিমাণে, যার ফলে বলা যেতে পারে এক কথায় যে গ্রীষ্মকাল আসছে, সেখানে বাংলাদেশের মানুষকে গরমে হাইফাই করেই কাটাতে হবে। অর্থাৎ ভরসা কিন্তু হয়ে উঠবে সেই প্রকৃতির হাওয়া। এই বিদ্যুৎ কিন্তু বাংলাদেশ মানুষ পাবে না। তাহলে কী হবে আগামী দিনে? ভারত সরকার আর কি পদক্ষেপ নিতে চলেছে? আপনাদের কোনো মতামত চায় জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।